আমি আল্লামা জুনায়েদ বাবনগরীর সাথে জেলখানায় ছিলাম সেই সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিরকম শিকায়েত করে রচনা লিখেছে, পত্রিকায় প্রকাশ করেছে। তাদেরকে বীর মুক্তিযোদ্ধা দ্বিতীয় প্রজন্মের বলে সরকার আবার দেখতে গেছে। এই অবস্থা বাংলাদেশে আমরা দেখেছি। তার বিরুদ্ধে একমাত্র হেফাজতে ইসলাম বাংলাদেশে রুখে দাঁড়িয়েছে অত্যন্ত সাহসী। তখনও আমি জেলখানায় আরেকবার নিয়ে গেছে। ওখান থেকে দেখলাম শাপলা চত্বরের নৃশংস কাণ্ড, পৃথিবীর বুকে যে হত্যাকাণ্ড অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আমি আল্লামা জুনায়েদ বাবনগরীর সাথে জেলখানায় ছিলাম সেই সময়। দেখা হয় নাই। ওনাকে যখন নিয়ে যাওয়া হয় কাশিমপুর কারাগারে, আমরা একটা ছেলে, ওনাকে আর একটা ছেলে রাখা। জেলখানার ডাক্তার সাহেবকে আমরা অনুরোধ করে পাঠালাম, একটু দেখে আসেন কি অবস্থা। তিনি এসে বললেন ওনার হাঁটু অসম্ভব আকারে ফুলে গিয়েছে, ইনফেকশন হচ্ছে, ওনাকে প্রচন্ড নির্যাতন করা হয়েছে, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং কাউকে দেখলে চিনতে পারছেন না। খাকি পোশাকে কাউকে দেখলেই উনি ভীত হয়ে যেতেন। কিন্তু তারপরেও তাকে জেলখানায় চিকিৎসা নিতে দেয়া হয়নি। ডাক্তার সাহেবকে বললাম এখানে থাকলে তো উনি হয়তো মৃত্যুবরণ করতে পারেন। তিনি বললেন সরকার মনে হয় তাই চাচ্ছে। ওখান থেকে এক পর্যায়ে বারডেম হসপিটালে নিয়ে আসা হলো ওনাকে, প্রিজন সেলে। তা আমারও সেই রকম একটা অবস্থায় আমাকে পিজি হাসপাতালে প্রিজন সেলে নিয়ে আসা হলো। কোনো রকম একটা কেবিন ম্যানেজ করলাম, রাস্তার এই পার আর ওই পার। একদিন দেখলাম অনেকগুলো গাড়ি ঘোড়া, জানলা দিয়ে দেখছি। সংবাদ নিলাম ওনাকে সরকার নিজের থেকে বেইল দিয়ে দিয়েছে, উনি বেইল পিটিশন দেয় নাই। বিষয় কি? ওনার অবস্থা ভালো না, জেলখানার ভিতরে কারা হেফাজতে অথবা পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেছে, এই দায় সরকার নিতে চাচ্ছে না। তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার সামরিক সচিবকে প্রেরণ করা হলো। ওনাকে জিজ্ঞেস করলেন যে আমরা আপনাকে বিদেশে প্রেরণ করতে চাই, পাসপোর্ট টাসপোর্ট সব আয়োজন করব, আপনার অবস্থা ভালো না। তিনি বললেন আলহামদুলিল্লাহ, আমি সরকারের কোনো অনুদানে বিদেশ যেতে চাই না, আমার অনেক সাগরিদ আছে, প্রয়োজন হলে তারা নিয়ে যাবে। এটাকে বলা হয় ইমানি জোর। তো বলা হয়ে থাকে যে ईमान के खुदी को कर इतना बुलंद के हर तकदीर से पहले खुदा बंदे से पूछे बता तेरी राजा क्या है। এই ঈমান ওনার ছিল। আমরা এখানে খুদ ঈমান, ঈমান এখানে আপনাদের এই সমাবেশে আসতে পারে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। আমি এখানে রাজনীতি করতে আসি নাই, আমি দায়িত্ব পালন করতে এসেছি। 2013 সালে এই শাহবাগেই তো নাস্তিক্যবাদীদের, মুরতাদিদের একটা আস্ফালন দেখেছি আমরা। যে কোনো আন্দোলনকে আমরা স্বাগত জানাই, কিন্তু এই আন্দোলনকে না। এটা বিদেশের পরিচালিত একটা প্রযোজিত নাটক হয়েছে। পরিচালনায়, প্রযোজনায় সরকার বনাম একটি বিদেশি শক্তি। তারা এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ নাম দিয়েছিল। সেই মুক্তিযোদ্ধাদের বয়ান তো আপনারা শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিরকম শিকায়েত করে রচনা লিখেছে, পত্রিকায় প্রকাশ করেছে। তাদেরকে বীর মুক্তিযোদ্ধা দ্বিতীয় প্রজন্মের বলে সরকার আবার দেখতে গেছে। এই অবস্থা বাংলাদেশে আমরা দেখেছি। তার বিরুদ্ধে একমাত্র হেফাজতে ইসলাম বাংলাদেশে রুখে দাঁড়িয়েছে অত্যন্ত সাহসী। তখনও আমি জেলখানায় আরেকবার নিয়ে গেছে। ওখান থেকে দেখলাম শাপলা চত্বরের নৃশংস কাণ্ড, পৃথিবীর বুকে যে হত্যা অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আজকের যে 2024 সালের জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান, সেই রক্তের সিঁড়ি আপনারা নির্মাণ করেছেন। এই রক্তের সিঁড়ি বেয়ে 2024 হয়েছে। দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বিএনপি সহ যারা
ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন করেছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অসংখ্য হামলা মামলার শিকার হয়েছে, তাদের প্রত্যেকেই এই সিঁড়ি বিনির্মাণ করেছে ক্রমান্বয়ে। তার ফলশ্রুতিতে 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, একদিনে হয় নাই। সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করি। আপনাদের আগের এবং বর্তমান চাহিদা তো একটাই, দিন পহেলা দিন, তারপরে রাজনীতি।